নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, সোশ্যাল মিডিয়াতে দুদিন ধরে আমি দেখতে পাচ্ছিলাম যে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমকে নিয়ে বেশ চর্চা হচ্ছে। মানে ভীষণভাবে সোশ্যাল মিডিয়াতে পুরো ছেয়ে গেছে। তো হঠাৎ প্রথমে মনে হচ্ছিল যেটা কি, তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে মাননীয় আইনজীবী, বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমকে নিয়ে একেবারে ভীষণভাবে লেখালেখি হচ্ছে, ভীষণভাবে সবাই বক্তব্য রাখছেন। কোনো সংবাদ মাধ্যম একেবারে রীতিমতো ফিরদৌস শামীমকে নিয়ে কেন নিউজ করা হলো না, কেন করা হচ্ছে না, সেই নিয়ে আবার দুটো চ্যানেলকে ফোন করে তাদেরকে রীতিমতো থ্রেটনিং টাইপের বক্তব্য রাখছেন। তো মোরাল বিষয়টা কি সেটা যখন জানার চেষ্টা করলাম, তখন দেখলাম যে ফিরদৌস শামীমের নামে একটি এফআইআর হয়েছে। এসএসসি ও ডিএ মামলায় অন্যতম চর্চিত আইনজীবী তথা সিপিএম ঘনিষ্ঠ ফিরদৌস শামীমের বিরুদ্ধে তারই জুনিয়র এক মহিলা আইনজীবী এফআইআর করেছেন। তিনি বলছেন যে যৌন হেনস্থা ও অশালীন আচরণের অভিযোগে এই এফআইআর তিনি দায়ের করেছেন 26 অথবা 27 ফেব্রুয়ারি নাগাদ। কলকাতা হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া এই মামলায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গেছে। অভিযোগকারী ফিরদৌস শামীমের অধীনে কাজ করা এক জুনিয়র মহিলা আইনজীবী। অভিযোগের ধরন কি? অভিযোগের ধরন হচ্ছে যৌন হেনস্থা, কুরুচিকর মন্তব্য ও কর্মক্ষেত্রে অশ্লীল আচরণ। থানা হচ্ছে, আগেই বলেছি, হেয়ার স্ট্রিট থানায় এফআইআর লঞ্চ হয়েছে। অভিযোগের বিষয় হচ্ছে, অভিযোগের যে বিষয়বস্তু সেটা হচ্ছে অভিযুক্ত আইনজীবী নিজের প্রভাব ব্যবহার করে জুনিয়রের সাথে অসৎ আচরণ করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আলিমউদ্দিন স্ট্রিটেও অভিযোগ জানানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে একজন আইনজীবী, মানে জুনিয়র আইনজীবী, যিনি বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের চেম্বারে কাজ করতেন এবং ফিরদৌস শামীমের চেম্বারে অনেক মহিলারাই কাজ করেন। আমি যতদূর দেখেছি, খুব বেশি যে আমি গেছি তার কাছে তা নয়, কারণ আমরা সাধারণত কোনো চেম্বারে গিয়ে ইন্টারভিউ করা এটা আমরা খুব একটা করি না। তো আমরা নর্মালি ইন্টারভিউ করতে বেশি ভালোবাসি রাস্তাতে, একেবারে জনসমক্ষে। তো সে যাই হোক, দু একবার আমরা গেছিলাম তার একটা ইন্টারভিউ করার জন্য ফিরদৌস শামীমের, এবং তিনি কিন্তু ইন্টারভিউ দিয়েছেন। এবং আমাদের চ্যানেল যে খুব একটা নাম করা তা নয়, কিন্তু আমরা কলকাতা হাইকোর্ট সংক্রান্ত মামলা বলুন এবং যে কোনো মামলা, বাংলার বিভিন্ন প্রান্তে যেখানেই মানুষের শোষণ হচ্ছে, মানুষকে যেখানে শোষণ করা হচ্ছে, পুলিশ যেখানে কাজ করছে না, আমরা সেই খবর কিন্তু তুলে ধরি। তাতে ভিউয়ার্স কটা হচ্ছে তার পেছনে কিন্তু আমরা দৌড়াই না, কারণ ভিউয়ার্স আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে সঠিক সংবাদ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। সাধারণ মানুষ দেখবেন কি দেখবেন না সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, ভালো লাগা না লাগা পুরোটাই তাদের ব্যাপার, আমাদের ব্যাপার নয়। আমরা আমাদের সংবাদটাকে এইভাবেই নিয়ে যেতে অভ্যস্ত এবং এইভাবেই আমরা এগিয়ে নিয়ে যাব আগামী দিনেও। তো এখন প্রশ্ন হচ্ছে যে ফিরদৌস শামীমের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করছেন, সেই মহিলা কি যথাযথ প্রমাণ দিতে পারবেন? এই প্রশ্নটা হচ্ছে প্রথম। তার কারণ অনেকগুলো বিষয়বস্তু যদি আমরা দেখি,
তাহলে দেখব যে রাজ্যে এর আগেও এই রকম বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট প্রাক্তন বিচারপতি এনাদের নামে কালিমা লিপ্ত করার জন্য বিশেষ করে, এবং কি শুধু রাজনীতিবিদকেও হয়েছে এরকম ক্ষেত্রে, যে মহিলা সাংবাদিক বলুন, মহিলা আইনজীবী বলুন, মহিলা টাইপিস্ট বলুন, তাদেরকে দিয়ে কমপ্লেন করিয়ে কালিমা লিপ্ত করার কিন্তু একটা প্রয়াস আমরা এই রাজ্যে একাধিকবার দেখেছি। ফিরদৌস শামীম একটা নাম, কারণ এই মুহূর্তে তিনি কিন্তু চর্চিত একজন আইনজীবী, এবং তার চেম্বারে গেলেই সেটা বোঝা যায় যে প্রচুর মানুষের ভিড় থাকে। কেন? কেন? তিনি ন্যায়ের পক্ষে লড়াই করেন, দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করেন। এসএসসি বলুন, ডিএ মামলা বলুন, একেবারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। অনেকে ওনার বিরুদ্ধে যে সমস্ত আইনজীবীরা আছেন তা অনেকেই তার বিরুদ্ধে অনেক কথাই বলবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। কারণ যেভাবে তিনি এই মামলাগুলো করার পর সংবাদ মাধ্যমের শিরোনামে বারবার করে এসছেন, এবং যার ফলে তার যে গ্রাহক সংখ্যা, তার যে কাস্টমার, সেই কাস্টমারের পরিধি অনেক বেড়ে গেছে। প্রচুর কাস্টমার তার কাছে, তার ঠিকানা খুঁজে তার কাছে এসে তাদের অভিযোগগুলো জানান, এবং সেই অভিযোগের ভিত্তিতে তিনি মামলা করেন। এখানে অনেকেই কিন্তু তার যারা প্রতিযোগী, সেই প্রতিযোগীরা কিন্তু অনেকেই পিছিয়ে পড়েছেন অনেক যোজন দূরে। কারণ ফিরদৌস শামীম যেভাবে এসএসসি মামলা, ডিএ মামলায় একেবারে প্রথম সারিতে থেকে মামলা লড়েছেন, এবং যার ফলে সংবাদ মাধ্যমের শিরোনামে তিনি যেভাবে উঠে এসছেন, যার ফলে তার কাস্টমারের সংখ্যা, তার ক্লায়েন্টের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, এবং তাতে তার ইনকামও বৃদ্ধি পেয়েছে। এটা স্বাভাবিক ব্যাপার। এবার এই ইনকাম আর সুনাম যখন বৃদ্ধি পায়, তখন অনেকেই চেষ্টা করবেন যে তাকে কালিমা লিপ্ত করতে। আমরা এর আগে দেখেছি, আমরা দু একটা ঘটনা আপনাদের সামনে বলি দর্শক, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে ঘটনাগুলো, মহিলাদেরকে দিয়ে কমপ্লেন করানো, এফআইআর লঞ্চ করা, এর আগেও আমরা দেখেছি সিপিআইএম সেই বর্ষিয়ান নেতা এবং চিরসবুজ তন্ময় ভট্টাচার্যর ক্ষেত্রে একজন মহিলা সাংবাদিক তার নামে কমপ্লেন করেছিলেন, যে কমপ্লেনটা একেবারে সম্পূর্ণভাবে মিথ্যে, এবং সেই মহিলা সাংবাদিক দিব্যি ঘুরে বেড়ান, তার এতটুকু লজ্জাবোধ নেই। একজন ইউটিউবারের কথাই বলছি, এবং তিনি একজন ইউটিউবার। সেই ইউটিউবার তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যেভাবে তার নামকে কালিমালিপ্ত করার চেষ্টা করলেন, পুলিশ তাকে ক্লিনচিট দিলেন, পার্টি তাকে 6 মাসের জন্য পার্টি থেকে সরিয়ে রাখলেন, কিন্তু পরবর্তীতে প্রমাণ হলো যে তিনি কোনো রকমই কোনো কিছু করেননি। কিন্তু সেই মহিলা সাংবাদিক তার যে ফুটেজ পাওয়া, তার যে ভিউয়ার্স পাওয়া, তার যে চ্যানেলের ভিউয়ার্স পাওয়া, সেটাকে কিন্তু তিনি বাড়িয়ে নিলেন। আখেরে লাভ কার হলো? আর এই সমাজে এই সমস্ত মহিলা সাংবাদিক বলুন, মহিলা আইনজীবী বলুন, তাদেরকে দিব্যি তোষামত করে থাকেন, এনারা নাকি বড় সাংবাদিক, এনারা নাকি বড় আইনজীবী। মিথ্যে মামলা করে মিথ্যে মানুষকে কাদা ছুটিয়ে নিজের যে শ্রীবৃদ্ধি, সেই শ্রীবৃদ্ধি কি বেশি দিন টিকে থাকবে? থাকবে না। আমরা আরো দেখেছি বিশিষ্ট ব্যক্তি, প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি, তার ক্ষেত্রেও দেখেছি যে একজন মহিলা তার নামে কমপ্লেন করলেন, এবং সেই কমপ্লেনের উপর ভিত্তি করে তার উপরে অনেক ঝড় বয়ে গেল, কিন্তু প্রমাণ হলো কিছু? প্রমাণ কিছু হলো না, কারণ এটা সম্পূর্ণ মিথ্যে। মিথ্যের উপর ভর করে তৃণমূল কংগ্রেসের কিছু লোক, যারা অশোক কুমার গাঙ্গুলির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করলো, এবং সেই মিথ্যে অভিযোগ আজও কিন্তু মানুষ জানে না। দর্শক, আপনারা জানেন? কেউ বলতে পারবেন যে অশোক কুমার গাঙ্গুলির বিরুদ্ধে তারপরে কি হয়েছে, বা অশোক কুমার গাঙ্গুলি চিঠি লিখে সুপ্রিম কোর্টে কি জানিয়েছিলেন, কি লেটার লিখে পাঠিয়েছিলেন? একজন বলতে পারবেন? বলতে পারবেন না। না অশোক কুমার গাঙ্গুলি নিজে বলবেন, কারণ তার একটা ডিগনিটি ব্যাপার আছে,
তিনি এমন একটা পর্যায়ের মানুষ, তিনি চান না এই সমস্ত নিয়ে আর কোনো কিছু করতে, কিন্তু যে মহিলা করলেন সে কিন্তু বেনিফিশিয়ারি, সে কিন্তু লাভবান হয়েছে, কারণ নির্দেশে তিনি কিন্তু করেছিলেন। এরপর যদি আমরা দেখি রাজ্যের রাজ্যপালের নামে আমরা দেখলাম, রাজ্যের রাজ্যপাল সিবি ঘোষ, তার বিরুদ্ধেও কিন্তু এই কোনো এক মহিলা অনেক অভিযোগ করেছিলেন, তাকে নাকি অনেক কিছু করা হয়েছে। তারপরে সেই নিয়ে লালবাজারে দৌড়াদৌড়ি, লালবাজারে ঘোরাঘুরি, মুখ্যমন্ত্রীর ভাষণ, তৃণমূলীদের আন্দোলন, অনেক কিছু আমরা দেখেছি। দর্শক, আপনারা কি ভুলে গেছেন? আর যদি ভুলে যেয়ে থাকেন তাহলে চোখে পট্টি দিয়ে, কানে তুলো গুজে, মুখে সেলাই করে বাড়িতে বসে থাকুন। কোন দিন আপনার ক্ষেত্রে বা আপনার পরিবারের কারোর ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে, সেদিন আপনি বলবেন, ইস, কেন আমি সেদিন প্রতিবাদ করিনি। দর্শক, আমরা আবারও বলছি, ফিরদৌস শামীমের এই পুরো বিষয়টা কি হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি না। এখনো পর্যন্ত এমন কোন সিসিটিভির ফুটেজ ভাইরাল হয়নি বা আমাদের কাছে এসে পৌঁছায়নি যাতে প্রমাণ করবে মেয়েটি যেটা বলছে সেটা দোষ, সেটা একদম সত্যি কথা। কিন্তু বরঞ্চ আমরা রাজ্যের যে ট্রেন্ড, রাজ্যের যে প্রবণতা মহিলাদের, সেই মহিলাদের যে প্রবণতা এবং যেভাবে তারা কিছু মানুষের, কিছু নিজের স্বার্থের জন্য অন্য মানুষকে একেবারে কালিমালিপ্ত করতে পারেন, সেই দৃশ্য কিন্তু আমাদের কাছে বারবার উঠে এসছে। এবং যেহেতু ফিরদৌস শামীম একজন ব্যক্তি, ফিরদৌস শামীম একজন নাম, এই মুহূর্তে বাংলায় একটা বড় আইনজীবীর তালিকায় তার নাম চলে আসে। সে ভালো খারাপ আমরা জানি না, কিন্তু তার নাম কিন্তু বারবার ঘুরে ফিরে চলে আসছে। কারণটা কি? কারণ তিনি ডিএ মামলায় একেবারে প্রথম সারিতে থেকে মামলা লড়ছেন, তিনি এসএসসি মামলায় একেবারে প্রথম সারি থেকে মামলা লড়ছেন, এবং যে মামলাতে সরকারকে পুরো কালিমালিপ্ত করে দেয়নি, সরকারটাই ভেঙে পড়ার একটা জায়গায় চলে গেছে, সরকারের অস্তিত্ব আগামী দিনে থাকবে কিনা সেই জায়গায় পৌঁছে গেছে। কারণ ডিএ টাকা দিতে পারছে না, এর থেকে লজ্জা আর কি হতে পারে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দলের এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? তারপরেও যারা বুক বাজিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সেটাও একটা বিরাট ব্যাপার। কারণ লাজ লজ্জাহীন একজন মহিলা, তার দল সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না যে সরকার, সেই সরকারের ইমিডিয়েট গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। আমরা বলছি তার কারণ হচ্ছে, আপনি খেলা উৎসব করতে পারছেন, আপনি নাটক করতে পারছেন, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে ড্রামাবাজি করতে পারছেন, আর আপনি টাকা দিতে পারছেন না। আর যদি টাকা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে কেন বসে আছেন গদিতে? আপনি কেন গদিতে বসে আছেন? আপনি গদি থেকে ছাড়ুন। এখন এই সমস্ত কারণ কিন্তু জড়িয়ে থাকতে পারে এই ফিরদৌস শামীমকে কালিমা লিপ্ত করার জন্য, যে কারণে ফিরদৌস শামীমের ওপর কোনো একজনকে দিয়ে অভিযোগ করানো হতেই পারে। এবং তিনি যে সত্যি কথা বলছে, সেই মহিলা আইনজীবী যে সত্যি কথা বলছে, তার কোনো ভরসা আছে কি? তার কোনো গ্যারান্টি আছে কি? কেউ কি দেখেছেন? কেউ দেখেনি। কিন্তু অনেকেই আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে সেই মেয়েটির অভিযোগকে কেন্দ্র করে একেবারে বিরাট বিরাট ভাষণ মারছেন এই ফিরদৌস শামীমের বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে তো অনেক লোক অনেক কথা বলছেন। মমতা ব্যানার্জি তার ভাইপোর বিরুদ্ধে তো বলছেন চিটিং মারছো। কোথায়? তখন তো আপনারা চুপচাপ বসে থাকেন। সেই সব সংবাদ মাধ্যম, সেই সব ইউটিউবাররা তো চিৎকার করেন না মমতা ব্যানার্জির নামে। কুণাল ঘোষ, নাম ধরে বলছি, কুণাল ঘোষ 3.5 বছরের একজন জেল খাটা আসামি, তখন যিনি এক জেল থেকে আরেক জেলে যাচ্ছিলেন প্রতিদিন, রীতিমতো চিৎকার করে বলেছেন যে সারদা কাণ্ডে সব থেকে বেশি বেনিফিশিয়ারি তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। তা সেই চোর যখন সবাই বলছে, বহু মানুষ বলেছেন, তখন তো সেই সমস্ত যারা ভাইরাল করছে এখন ফিরদৌস শামীমের বিরুদ্ধে, তারা একবারও তো বলেন না যে মমতা ব্যানার্জি চোর।
সেনাপতি চোর। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি বলছেন যে লিপস এন্ড মাউন্টসকে নিয়ে কেন তদন্ত হচ্ছে না? লজ্জা করছে না আপনাদের? দর্শক, আমরা শুধুমাত্র জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি যে কেন ফিরদৌস শামীমকে এই মুহূর্তে বেছে নেওয়া হলো। তার মূল কারণ হচ্ছে ডিএ মামলা, এবং এই ডিএ মামলার মূল প্রথম সারিতে যিনি আছেন তিনি হচ্ছেন আইনজীবী হিসাবে ফিরদৌস শামীম। তাই চক্রান্ত করে তার গায়ে যদি কালিমা লিপ্ত করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা খেলা ঘুরে যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে ফিরদৌস শামীম যেটা করেছেন সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু সেই আইনজীবী। আর ডিএ মামলার সুপ্রিম কোর্টের রায় কিন্তু হয়ে গেছে। অনেকে এখনো বলছেন যে এটা বিচারাধীন। বিচারাধীন নয়, ডিএ মামলা শুনে রাখুন, দর্শকদেরকে বলছি, প্রত্যেকটা দর্শকদের বলছি এবং তৃণমূলীদের বলছি, যারা চিটিংবাজি করে বেড়ান তাদেরকে বলা হচ্ছে ডিএ মামলা এখন আর বিচারাধীনে নেই। ডিএ মামলার রায় ইতিমধ্যে দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং স্পষ্ট বলে দিয়েছে যে 25% ডিএ ইমিডিয়েট দিতে হবে, আর বাকি 75% ধীরে ধীরে। তো সেই 25% ডিএটা আগে মমতা ব্যানার্জিকে দিতে বলুন, তারপর কথা বলবেন। আপনি নিজের কথা বলছেন না, নিজে চুরি করছেন সেটা বলছেন না, অপর কি করছে সেটাকে নিয়ে আপনি চিৎকার চেঁচামেচি করছেন। আর যেটা প্রমাণই হয়নি এখনো পর্যন্ত, এফআইআর যে কোনো নামে হতে পারে। এর আগে প্রচুর লোকের নামে এফআইআর হয়েছে, আমরা এর আগে দেখেছি। এই কলকাতা হাইকোর্টের বিজেপি নেতা কৌস্তব বাগচি, তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল, পুলিশ তুলে নিয়ে চলে গেছিল। তো রাজ্যে যারা রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলবে, যারা রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলবে, যারা চটি চাটবে না, তাদেরকে এই ধরনের কেস, এই ধরনের মামলা দেওয়া হবে। এবং আমরা সংবাদ বিভাগের পক্ষ থেকে এই ব্যাপারে একেবারে সতর্ক। কোন মহিলা আইনজীবীর চেম্বারে বলুন বা কোন মহিলা নেত্রীর চেম্বারে বলুন, কোন পুরুষের চেম্বারে বলুন, কারোর চেম্বারে গিয়ে আমরা ইন্টারভিউ নিই না, আমরা নেবও না। রাস্তায় আসুন, রাস্তায় এসে ইন্টারভিউ নেবো, তাতে যে দেবেন দেবে, যাতে যে দেবে না দেবে না। তার কারণটা হচ্ছে একটাই, কারণ আমরা সরকার বিরুদ্ধে কথা বলি। আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে সরকারের বিরুদ্ধে আঙুল তুলে দেখাই যে সরকার কতটা নিচে নেমে গেছে। তাই আমাদের বিরুদ্ধে বিষোদ্গার থাকতেই পারে। তাই কাকে দিয়ে কি করাবেন আমরা তো জানি না, আমাদের কাজ হচ্ছে সংবাদ তৈরি করা। তাই কালকে আমাদেরকেও ফাঁসাতে পারে, আরেকটা ইউটিউবারকেও ফাঁসাতে পারে, আরেকজন ইউটিউবারকেও ফাঁসাতে পারে। কারণ প্রচুর ইউটিউবাররা আছে যারা সংবাদ মাধ্যম চালান, তারা কিন্তু সরকারের বিরুদ্ধেই কথা বলেন। তাই কালকে প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত এই মুহূর্তে সাবধান হওয়া এবং সতর্ক হওয়া, এবং তার সাথে সাথে আরো বেশি করে ইউনিটি হয়ে এই সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা। যে এই ধরনের এফআইআর, এবং এই এফআইআর এর পর আমরা শেষ দেখতে চাই যে যে মহিলা এফআইআর করেছেন সেই মহিলার পরবর্তী পদক্ষেপ কি নিচ্ছেন এবং পরবর্তীতে কি ভূমিকা পালন হচ্ছে। আমরা আবার আগেও বলেছিলাম তন্ময় ভট্টাচার্যের ক্ষেত্রে যে মহিলা সাংবাদিক এই কাজটা করেছে, যে মহিলা সাংবাদিক কমপ্লেন করছে, সে সম্পূর্ণ মিথ্যে কথা বলেছেন, সম্পূর্ণ মিথ্যে কথা বলেছেন এবং সেটা প্রমাণিত। এবং সেই সংবাদ মাধ্যমে হয়তো সেই মহিলা এখন কাজও করেন না, তাকে হয়তো ছাড়িয়েও দিয়েছে। তার কারণ কি? মিথ্যের উপর দাঁড়িয়ে আপনি একটা জায়গা পৌঁছতে পারেন, কিন্তু তারপর আপনাকে নিচে নেমে আসতেই হবে। তাই আমরা আশা করব যে ফিরদৌস শামীমের যে বিষয়, এই বিষয়ে আমরা অবশ্যই এই পুরো বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করব আমাদের সামনে রাখার, এবং আগামী দিনে কি হচ্ছে, ফিরদৌস শামীম সত্যিই তার চেম্বারে, তার নিজস্ব চেম্বারের কোনো আইনজীবী, মহিলা জুনিয়র আইনজীবী
প্রতি অশ্লীল আচরণ করেছেন কিনা সেই সংক্রান্ত বিষয়ে আমরা চেষ্টা করব আরো বিস্তারিত জানার বিভিন্ন মানুষের কাছ থেকে এবং তার চেম্বারের আশেপাশের মানুষদের কাছ থেকে। তবে এখনো পর্যন্ত আমরা এটুকু বলতে পারি, বাংলার যে ট্রেন্ড তাতে এই মহিলা আইনজীবী আদৌ কতটা সত্যি বলছে সেখানে কিন্তু আমাদের সন্দেহ থেকেই যাচ্ছে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, যদি কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।